শরীর ভালো আছে স্যার। শরীর ভালো, টায়ার্ড আর কি, এইমাত্র জাস্ট আসলাম অফিস থেকে আর কি। জি স্যার। আজকে তো পার্টিসিপেন্ট কম কেন? স্যার ইউসুফ তো ওখানে মনে হয় ক্লাস ছিল নাকি? জি স্যার। আমরা কি শুরু করব নাকি? ইনকাম স্টেটমেন্ট দেয়া আছে। এডিশনাল ডাটা বলছে যে ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা 10,000 and was 60% depreciated was sold in January 15, অর্থাৎ 10,000 টাকার কস্ট প্রাইস 10,000 টাকা এরকম একটা ইকুইপমেন্ট বিক্রি করছে যার ডেপ্রিসিয়েশন ছিল 60% এবং এটা বিক্রি করছে জানুয়ারি 15। তাহলে আমাদের এখানে কিন্তু অনেক হিসাব নিকাশের ব্যাপার আছে। আমরা বলেছিলাম যে বা সেল ইয়ারে আমরা আপনার ই করব না, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব না, কিন্তু পারচেজ ইয়ারে আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব। সেই ব্যাপারটা হয়তো এখানে থাকবে। তারপরে বলছে ইনভেস্টমেন্ট ওয়ার সোল্ড টাকা 50,000 ডিউরিং দি ইয়ার, 50,000 টাকায় ইনভেস্টমেন্ট বিক্রি করেছে, 50,000 টাকার ইনভেস্টমেন্ট বিক্রি করেছে। কমন স্টক ইস্যুড করেছে ইন এক্সচেঞ্জ ফর ল্যান্ড, ক্যাশ, ল্যান্ডের বিনিময়ে স্টক এক্সচেঞ্জ করেছে। সো দ্যাট আমার ল্যান্ড দেখেন আছে 25 ছিল 25 হইলো 40 আর কমন স্টক ছিল 2,60,000 চলে গিয়েছে স্যার। আছে তো বোধহয় এখন নাকি? জি স্যার এখন আছে। ওকে, তো এখন বলেছে যে কিছু কমন স্টক আমরা এক্সচেঞ্জ করেছি ল্যান্ডের সাথে। ল্যান্ডের এই ইনফরমেশন আপনাকে এখানে ইনকাম স্টেটমেন্ট দিয়ে দেওয়া আছে। রিকোয়ার্ড প্রিপেয়ার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ইউজিং দি ইনডাইরেক্ট মেথড এবং ডাইরেক্ট মেথড। আমরা ডাইরেক্ট মেথডটা এখনো মেথড একটু পরে করব। আগে ইনডাইরেক্ট মেথডে আমাদের প্রথম যে জিনিসটা আমরা বের করি সেটা আমরা ট্রাই করি যে আমরা পারি কিনা, নিজেরা একটু ব্রেন ওয়াশ করি, এরপরে আমরা কমনলি চেষ্টা করি। সবাই একটু স্টার্ট করেন। প্রথমে কোম্পানির নাম লিখবেন, তারপর লিখবেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আন্ডার ইনডাইরেক্ট মেথড, তারপরে যেভাবে গতকালকে করেছিলাম ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, তার প্রথম পার্ট হলো ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন, সেই অংশটুকু আমরা আগে বের করব। আমরা শুরু করব, কোথা থেকে শুরু করব? স্যার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে স্যার। না তা তো বুঝছি, কিন্তু আমরা কোন ফিগার প্রথম নেব? অপারেটিং প্রফিট। ইনকাম ফ্রম অপারেশন, হ্যাঁ এই যে আছে ইনকাম ফ্রম অপারেশন 1 লাখ টাকা, এখান থেকে শুরু করব।
একদম সবার প্রথমেই এই ফিগারটা লিখেই উপরের দিক তাকাবো যে এই ফিগারটা বের হলো কিভাবে, এর ভিতরে কোনো নন ক্যাশ আইটেম আছে কিনা। যদি কোনো নন ক্যাশ আইটেম থাকে সেটা আমি অ্যাড করব আগে। কাজে এখানে দেখেন অপারেটিং এক্সপেন্স স্যার ইনক্লুড করে ডেপ্রিসিয়েশন এবং ব্যাড ডেটস। হ্যাঁ, তো এখন লেস অপারেটিং এক্সপেন্সেস, এই অপারেটিং এক্সপেন্স হলো 2,50,000, এর ভিতরে ডেপ্রিসিয়েশনও আছে, ব্যাড ডেটও আছে। সো দ্যাট ডেপ্রিসিয়েশন নন ক্যাশ আইটেম, ব্যাড ডেট অলসো নন ক্যাশ আইটেম। তাহলে এই দুইটা আইটেম আমাকে অ্যাড করে নিতে হবে। এই দুইটা আগে মাইনাস করেছে এখানে, সো দ্যাট এই দুইটা আগে অ্যাড করেন। ওই দুটো অ্যাড করলে আমাদের এই দুইটা ফিগার কত বলতে পারেন কেউ? আমাকে এই দুইটা ফিগার বের করতে হবে। এই দুইটা ফিগার ডাইরেক্ট দেয়া নাই, সো দ্যাট বের করতে হবে। সো দ্যাট আমাকে ওয়ার্কিং এ যেতে হবে। তাহলে আমরা যদি ওয়ার্কিং এ যাই তাহলে আমার ডেপ্রিসিয়েশনটা আগে বের করতে পারবো। ওয়ার্কিং ফর ডেপ্রিসিয়েশন, এখানে দেখেন আপনার এখানে আছে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, এই যে 14,000 মাইনাস 14,000, তাই না? জি। তাহলে এখানে কত হাজার ডেপ্রিসিয়েশন আছে? 7,000। 7,000। তাহলে লেখেন ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট 21,000 মাইনাস 14,000 ইজ ইকুয়াল টু 7,000। এখানে এই ইকুইপমেন্ট আছে 7,000। তারপরে ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং, হ্যাঁ বিল্ডিং এ কত আছে দেখেন। ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং 37,000 মাইনাস 28,000। সবাই কি বুঝতেছেন? জি স্যার। কিন্তু স্যার ব্যাড ডেট এখানে কোথায় আনবো? ডেপ্রিসিয়েশন কি আর আছে? এখানে দুইটাই দেখি। Accounts for the full account এটাই ব্যাড ডেটস। ডেপ্রিসিয়েশন কি আর আছে আমাদের? আর তো দেখছি না স্যার। ইকুইপমেন্ট দ্যাট কস্ট 10,000 ওটার একটা ডিসিশন আছে স্যার। জি অ্যাডিশনাল ডাটাটা স্যার ইকুইপমেন্ট বিক্রি করা হয়েছে জি স্যার 60%। হ্যাঁ, তাহলে ওখানে কত? 6,000 স্যার। 6,000। তাহলে এখানে ইকুইপমেন্ট বলছে ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা 10,000, 10,000 টাকার একটা ইকুইপমেন্ট বিক্রি করেছে যেটা 60% ছিল ডেপ্রিসিয়েশন। তাহলে 60% মানে 10,000, 60% মানে 6,000। তাহলে সেই 6,000 টাকাও আমাদের এখানে আসবে, কারণ এই যে আপনার টোটাল যে জিনিসটা বিক্রি করেছে সেই জিনিসটার 6,000 টাকা বলা আছে 60% ডেপ্রিসিয়েশন, তাহলে 6,000 টাকা। তাহলে স্যার ইকুইপমেন্টের জন্য অনলি 6,000 ধরবো না, আগের যে 7,000 ওটাও ধরবো? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাও আসবে? হ্যাঁ, এটা আমরা যেটা আগে যে 7,000 ধরেছি, যে 21 মাইনাস 14, এটা তো হলো কারেন্ট। এই 21,000 তো হলো যে অ্যাসেটটা রয়ে গেছে। এই 21 ভিতরে তো আপনার এই 6,000 নাই, কারণ এটা তো যখন বিক্রি করেছে তখন ওকে 6,000 নিয়ে বের হয়ে গেছে।
ওই যে দেখেন না ডেপ্রিসিয়েটেড মানে ডেপ্রিসিয়েশন ছিল আগেরই ছিল ৬০০০, সেটা নিয়ে এসে বের হয়ে গেছে। তাহলে যদি বের না হয়তো তাহলে এখানে ২৭,০০০ থাকতো। তো সো দ্যাট ২১ মাইনাস ১৪ যেটা বের হয়েছে তো হয়েছেই, সেটা হলো কারেন্ট, তারপর হলো ৩৭ মাইনাস ২৮ এই দুইটা, তার সাথে হলো ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট সোল্ড। ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট সোল্ড হলো 10,000 ইনটু 60% ইকুয়াল টু ৬০০০ 6,000। তাহলে ডেপ্রিসিয়েশন এইগুলা যোগ করলে কত হয়? 22,000। তাহলে আমি ডেপ্রিসিয়েশন ফিগারটা পেয়ে গেলাম। তাহলে অ্যাড হবে, অ্যাড 22,000, হ্যাঁ 22,000 অ্যাড হবে। অ্যাড ডেপ্রিসিয়েশন, এখানে আমরা লিখতে পারবো না ইকুইপমেন্ট না, ডেপ্রিসিয়েশন লিখতে পারি ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট এন্ড বিল্ডিং। ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট অর বিল্ডিং। আর যদি আলাদা আলাদা লিখি তাও হবে, আরো সুন্দর হবে। ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট ৭,০০০, ডেপ্রিসিয়েশন না ৭,০০০ আর ৬,০০০ ১৩,০০০, আর ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং ৯,০০০, সেভাবে হয়। আর তাহলে একত্রে লিখলে ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট টোটাল দেবেন 22,০০০ টাকা। স্যার ওয়ার্কিংটা কি স্যার আলাদা করে স্যার আলাদা জায়গায় দেখাতে হবে নাকি স্যার আমরা এই যে শিডিউলটা করতেছি স্যার এর মাঝখানে করা যাবে চাইলে স্যার? না না না, আলাদা আলাদা জায়গায় করবেন। ওয়ার্কিং এ ডিআর টিচার দেখবে যে আপনি 22,০০০ টাকা কোথায় পাইলেন, ওখানে ব্র্যাকেটে লিখবেন ওয়ার্কিং। ওয়ার্কিং 1 দিয়ে লিখলে হবে। হ্যাঁ, আপনি যেখানে ডেপ্রিসিয়েশন 22,০০০ লিখতেছেন ওখানে ব্র্যাকেট দিয়ে লিখবেন ওয়ার্কিং। তাহলে টিচার ওয়ার্কিং এ দেখবে যে আপনি কেমনে বের করছেন 22,০০০। আর যদি এটা না লেখেন আর বের না করেন তাহলে টিচার ভাববে আপনি পাশের খাতা দেখে 22,০০০ বসিয়ে দিয়ে। মানে স্যার আগে একটা স্যার আলাদা পেজ রেখে নিতে হবে স্যার এটা করার জন্য? হ্যাঁ, আপনি যখন অঙ্ক যখন করবেন তখন এগুলা আপনার মানে পরের পেজে গিয়ে আপনি ওয়ার্কিং করবেন, সমস্যা নাই। দেখতে তো ওয়ার্কিং তো একটা অঙ্কের একটা পার্ট। সো দ্যাট আমরা ডেপ্রিসিয়েশন ফিগার পেয়ে গেলাম। এখন আরেকটা ফিগার আছে বলছে এখানে ব্যাড ডেপ্টটা পাবো কোথায়? অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস স্যার, ডিপ্রিসিয়েশনের উপরেই স্যার। হ্যাঁ, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস এখানে আছে। আগে ছিল ৮,০০০, এখন হয়েছে ১০,০০০, মানে ২,০০০ বেড়েছে, তাই না? জি স্যার। ২,০০০ বেড়েছে। তাহলে এই ২,০০০ বেড়েছে মানে অ্যালাউন্স বেড়েছে মানে ব্যাড ডেট বেড়েছে আর কি। তাহলে এখানে হলো ২,০০০, ১০,০০০ মাইনাস ৮,০০০ ২,০০০। এরপরে আমি যাব কিসে? নন ক্যাশ আইটেম আমার শেষ। এখন যাব স্যার অ্যাকাউন্টস পেয়েবল রিসিভেবল কারেন্ট অ্যাসেট। রাইট, আমরা কনসেপ্ট থাকবে এই রকমের। ফার্স্ট টাইমই আমরা যেখানে যেই প্রফিটটা নেব, যদি আমি মনে করেন আমাকে যদি কোশ্চেন করে একজনে কেন আমি অপারেটিং প্রফিট দিয়ে স্টার্ট করবো, কেন আমি নেট প্রফিট দিয়ে করতে পারি না, আমি বলবো হ্যাঁ পারবো, কোনো সমস্যা নাই। তাহলে নেট প্রফিট যদি আমি করি তাহলে আমার এই ফিগার গুলো সব আমি প্লাস মাইনাস করবো। এইগুলো হ্যাঁ ওগুলো করতে হবে স্যার। এগুলা প্লাস মাইনাস করতে করতে আমার ১,০০,০০০ চলে আসবে। তারপরে আবার আমি এইগুলো এই ব্যাড ডেট এবং ডেপ্রিসিয়েশন করবো। কাজে আমি ফিগার কোনটা নিতেছি সেখানে তাকিয়ে দেখবো তার উপরে নন ক্যাশ আইটেম কি আছে। আমাকে যদি একজনে কোশ্চেন করে যে স্যার কেন ইনকাম ফ্রম অপারেশন থেকে স্টার্ট করবো, আমি নেট ইনকাম থেকে স্টার্ট করলে অসুবিধা কি? কোনো সমস্যা নাই, আপনি নেট ইনকাম থেকেও স্টার্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এই ৩টা ফিগার তো মাইনাস করতে হবে বা প্লাস করতে হবে। এখানে যদি প্লাস করলে আপনি করেন মাইনাস, এখানে যদি মাইনাস করে আপনি করেন প্লাস, করে আপনি ১,০০,০০০ টাকা চলে আসবেন। তারপরে ওখান থেকে আবার এই যে ডেপ্রিসিয়েশন আর ব্যাড ডেট এই দুইটাই আছে নন ক্যাশ আইটেম, এই দুইটা আপনি অ্যাড করবেন, কোনো সমস্যা নেই। সো দ্যাট কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, রাইট? এরপরে আমি যাব নন ক্যাশ আইটেমের পরেই আমি চলে যাব কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লাইবিলিটি পোরশনে। তাহলে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি পোরশন গত অঙ্কে আমাদের দেখেন আলাদা করে দিয়ে দিয়েছিল, এখানে এবার কিন্তু আলাদা করেনি। এবার এই ব্যালেন্স শিটের ভিতরেই খুঁজে নিতে হবে আমাকে। যেমন এখানে আপনি ক্যাশটা তো আমরা করবো না, কারণ ক্যাশ ওপেনিং করলে কিন্তু আমরা মিলিয়ে ফেলবো। হ্যাঁ, তাহলে এখানে একটা দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল আছে, এই যে একটা অ্যাকাউন্টস রিসিভেবল,
1,55,000 আছে ক্লোজিং আর 1,30,000 ছিল ওপেনিং। মানে 25 বেড়েছে লেস কত হয়? 25 স্যার। 25, হ্যাঁ 25,000 লেস হবে। ইনক্রিজ না ডিক্রিজ? ইনক্রিজ হয়েছে স্যার, সেজন্য লেস হবে। রাইট, ইনক্রিজ করেছে, অ্যাসেট ইনক্রিজ করেছে, সো দ্যাট সেজন্য মাইনাস ফিগার হবে। সবাই কি বুঝতেছেন? একজনই তো রেসপন্স করতেছে, বাকিরা কি সবাই বুঝতেছেন নাকি? জি স্যার না বুঝলে কোশ্চেন করবেন, না বুঝে ক্লাস করতে কোনো লাভ নাই। যে কোনো জায়গায় কনফিউশন থাকবে অবশ্যই করব। জি স্যার বুঝতেছি বল চুপচাপ পড়তেছি স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি স্যার বলতাম ওকে, আমি ডিস্টার্ব করতেছি নাকি? না স্যার নো স্যার। আচ্ছা তাহলে মাথা আমরা পাগল করে ফেলবো স্যার, আমাদের বুঝাই লাগবে স্যার। হ্যাঁ, তো এখানে অ্যাকাউন্টস রিসিভেবল তাহলে ইনক্রিজ করেছে, সো দ্যাট 25,000 টাকা মাইনাস হবে। এরপরে আইটেম দেখেন মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে ক্লোজিং হলো, হ্যাঁ এটাও ইনক্রিজ করেছে 75,000 মাইনাস 61। ইনার কলামে কিন্তু এরকম ফিগার দিয়ে মাইনাস দেখবেন, 75 মাইনাস 61। ওকে স্যার। কত হয় ওখানে? 14,000 স্যার। 14,000, ফাইন। তাহলে ইনক্রিজ দি ভ্যালু, সুন্দর করে লিখবেন, ইনক্রিজ দি ভ্যালু অফ মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আগেরটা লিখবেন ইনক্রিজ দি ভ্যালু অফ অ্যাকাউন্টস রিসিভেবল। আর কোনো আইটেম আছে? স্যার এখানে লস অন সেল অফ মেশিনারি, জি স্যার অ্যাড হবে না? দেখেন আপনি, আমরা নিছি কত? 1 লাখ টাকা নিচ্ছি না? জি স্যার। এই দেখেন 1 লাখ টাকা নিচে ওই যে লস অন সেল অফ মেশিনারি, এটা তো 1 লাখ টাকা নিচে। আমরা যদি এই 67,000 টাকা নিতাম প্রফিট, তখন আবার এইটা চলে আসতো। এই অঙ্কেতে আপনাকে তো টেস্ট করলো, ওই যে লস অন সেল অফ মেশিনারি নিচে দিয়েছে, আমরা অপারেটিং প্রফিট ও আদারে দিয়ে অপারেটিং আগে বের করছে, এই জন্য আমি নেই নাই। যদি এখানে দিত তাহলে আমি নিতাম। ক্লিয়ার এবার? জি স্যার। এই যে লস অন সেল অফ মেশিনারি, এটা যদি এই 1 লাখ টাকার উপরে অ্যাডজাস্টমেন্ট করার পরে 1 লাখ টাকা আসতো, তাহলে আমি এটা কনসিডার নিতাম। আমার তো তার আগে, এটা কনসিডারের আগেই আমার 1 লাখ টাকা। স্যার তাহলে গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট এটা আসবে না কেন আসবে? এটা কি 1 লাখ টাকা? এই যে সহ কি 1 লাখ টাকা? স্যার ওই যে কালকে স্যার যে ইনভেস্টমেন্ট ফর ইনকাম যেটা করলাম ওটা তো অ্যাড করা হয়েছিল। আরে বাবা, কালকের অঙ্ক আর আজকের অঙ্ক মিলেই দেখেন। কালকের অঙ্ক অপারেটিং ইনকামের আগে ছিল এটা। এই যে দেখেন, এই যে অপারেটিং প্রফিট কালকে ছিল কত? এই যে 59। জি জি, এই যে স্ক্রিনে দেখেন 59। এখানে দেখেন এই যে লস অন ডিসপোজাল অফ প্লান্ট, এই যে দেখেন আগে করছে এইটা মাইনাস করার পরে 59 হয়েছে। আর এখানে তো ওইটা মাইনাস ছাড়াই 1 লাখ হয়েছে। এই যে 1 লাখ হয়েছে, ওইটা মাইনাস ছাড়াই। ডিফারেন্সটা বুঝতে পেরেছেন না পারেননি? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে আপনি তো ফিগারটা নেওয়ার আগে, ফিগারের যে ফিগারটা আমরা নিব তার আগের ফিগারগুলো আমরা দেখবো যে এখানে কোন আইটেম নন ক্যাশ আইটেম। গতকালকের ক্লাসে আমরা প্রফিট নিয়েছিলাম 59, তার আগের ছিল নন ক্যাশ, এই যে লস অন ডিসপোজাল এইটা ছিল, তারপরে ডেপ্রিসিয়েশন ছিল। তাহলে আজকের অঙ্কে তো সেটা নাই, কাজে সব জায়গায় তো এক থিওরি চলবে না। আমি তো বারবার বলতেছি যে ফিগারটা নেওয়ার পরে দেখবেন যে কোন কোন আইটেম নন ক্যাশ আইটেম যোগ বিয়োগ করে আমি এই অপারেটিং প্রফিটটা বের করছি, সেটা দেখে ওইভাবে বের করবেন। স্যার ক্লিয়ার এখন? ওকে ফাইন। এরপরে আমার আর কোন কি আইটেম আছে আমার এই সেকশনে? না স্যার, কারেন্ট অ্যাসেট নাই স্যার, কারেন্ট লায়াবিলিটিতে কারেন্ট অ্যাসেট নাই, সবই হলো লং টার্ম। এরপরে তাহলে কারেন্ট লায়াবিলিটি দেখেন, এই যে একটা অ্যাকাউন্টস পেয়েবল আছে, অ্যাকাউন্টস পেয়েবল আছে, ইনক্রিজ হয়েছে তার মানে প্লাস। increase the value of accounts payable 66 minus 60,000 is equal to 6,000.
তাহলে টোটাল কত হলো? কত হলো টোটাল? স্যার ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন তো বের হয়ে যাবে না স্যার? হ্যাঁ, Cash generated from operation 89,000 স্যার। 89। জি স্যার। সবার কি তাই হইছে? 89 না স্যার, 91,000 স্যার। 91 সবার কি তাই? সবার হয়েছে 91 ক্যাশ জেনারেটেড জি, ফ্রম স্যার। অপারেশন। জি স্যার। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার আমরা নাকি? জি স্যার। ওকে, এরপরে আমার দুইটা আইটেম, একটা হইলো ইনকাম ট্যাক্স আর একটা হইলো যদি কোনো পেয়েবল থাকে আর কোনো না, বলেন আইটেম দুইটা বলেন। ইনকাম ট্যাক্স যাবে, আরেকটা যাবে হচ্ছে ইনকাম ট্যাক্স আর ইন্টারেস্ট। ইন্টারেস্ট যদি থেকে থাকে, ইন্টারেস্ট পেইড অথবা ফাইন্যান্স কস্ট, ইনকাম ট্যাক্স এবং ফাইন্যান্স কস্ট। তাহলে আমরা এখন খুঁজি যে ইনকাম ট্যাক্স আর ফাইন্যান্স কস্ট আছে কিনা, সেই দুটো আমরা। ইনকাম ট্যাক্স আছে স্যার, ইনকাম ট্যাক্স দিয়েছে। ইনকাম ট্যাক্স কত দিয়েছে বের করেন। 10,000 10,000 আর 12,000, তাহলে 2,000। ইনকাম ট্যাক্স না, ইনকাম ট্যাক্স ফর দ্য ইয়ার 10,000। এছাড়া অন্য তারপরে কোথাও আগের কি বছরটা দিয়েছে? দিয়েছে 10,000। 10,000 হবে, সরি স্যার। হ্যাঁ, আর যে ইয়ারে ইকুইপমেন্ট ইনভেস্টমেন্ট ওয়্যার সোল্ড আছে, কমন স্টক না, এখানে আর কিছু দেয়া নাই। এই তার মানে আমার কারেন্ট ইয়ারে 10,000 স্যার আমি পে করেছি। কত হবে ইনকাম ট্যাক্স? স্যার আর তো কোনো 10,000 স্যার ফর দ্য ইয়ার। 10,000। সবাই বলেন, যার যার ব্রেন খাটিয়ে বলেন। ব্রেন খাটাতে হবে, বাম পাশের ব্রেনটা অলস থাকে, এটাকে খাটাতে হবে। আর কোনো ইনফরমেশন তো দেখতেছি না, একটাই ফর দ্য ইয়ার স্যার 10,000। 10,000। এখন দেখেন আমার সাথে মিলে কিনা। স্যার ইনকাম ট্যাক্স কি পেয়েবল হয়ে গেছে? নিচে তো ইনকাম ট্যাক্স আছে 45,000। ইনকাম ট্যাক্স 45,000 এখানে পে না, এটা ফর দ্য ইয়ার। এটা ইনকাম ট্যাক্স আপনার পে করেছে কি? এটা 2015 সালের, 2015 সালে। এটা কারেন্ট ইয়ারের ইনকাম ট্যাক্স হচ্ছে কারেন্ট ইয়ারের 45,000। তার মানে কি দাঁড়াচ্ছে, আমার প্রিভিয়াস এর কোন ইনকাম তাহলে 12,000। 10,000 টাকা কি পেয়েবল হয়ে গেছে স্যার? একটা মিনিট। আর ইনকাম ট্যাক্স হচ্ছে 10,000, কারেন্ট ইয়ারে 12,000 কিছু পে হয়েছে। টোটাল 43। স্যার আপনি বলেন স্যার। এই বছরের ইনকাম ট্যাক্স হচ্ছে 45,000, কিন্তু আমার এখানে দেখছি 12,000। শোনেন, আমরা যে কোনো জিনিস, গতকালকে আমরা একটা জিনিস কিন্তু নিজেরা বুদ্ধি করে বের করছি যে পেমেন্ট হয়েছে কি হয়নি, সেই বুদ্ধিটা কিন্তু কোন একটা আইটেমটা তো আমি ভুলেও গেলাম। আর ওই যে অ্যাকাউন্টস পেয়েবল বলছিলেন স্যার। হ্যাঁ, অ্যাকাউন্টস পেয়েবল স্যার বলছিলেন যে ইনকাম ট্যাক্স যদি থাকতো তাহলে এটা পে হয়ে গেছিল। আমার মনে নাই, গতকালকার অঙ্ক একটা আইটেম ছিল যে আমরা কনফার্ম হয়েছি, ব্যালেন্স শিট দেখে কনফার্ম হয়েছি। ঠিক সেই রকমের আপনি প্রথমে ইনকাম, আপনার যে কোনো খরচ, 43,000, যে কোনো খরচ এবং যে কোনো আয় আপনার এই যে ইনকাম স্টেটমেন্টের ভিতরে থাকে, তাই না? জি স্যার। জি স্যার। সমস্ত আয় এবং সমস্ত ব্যয় ইনকাম ট্যাক্সের ইনকাম স্টেটমেন্টের ভিতরে থাকে। এখন কোন এটা, এই যেমন সেলস, এটা কি ক্যাশ হয়েছে কিনা আমি কেমনে কনফার্ম হবো বলতে পারেন? রাইট, এটার সাথে রিলেটেড অ্যাকাউন্টস রিসিভেবল। এই যে তার মানে এইটা দেখে বুঝতে হবে যে কতটুকু ক্যাশ পেয়েছি না পেয়েছি, অন্যভাবে হিসাব করলে আবার বের করা যাবে। ঠিক তদ্রুপ এই যে কস্ট অফ গুডস সোল্ড পেমেন্ট হয়েছে কিনা আমি কনফার্ম হবো ব্যালেন্স শিটে গিয়া। আমি দেখতেছি যে পেমেন্ট হয়েছে, যদি পেমেন্ট না হতো তাহলে কি হতো,
তাহলে এই এইটা amount টা show পেয়াবেলে করতো। থাকতো, পেয়াবেলে থাকতো, পেয়েবলে থাকতো, হ্যাঁ। পেমেন্ট না হলে সে পেয়াবেলে থাকতো। ঠিক রিসিভ জিনিসটা যদি রিসিভ না হয়তো তাহলে সে রিসিভেবলে থাকতো। এরকম প্রত্যেকটা আইটেমের এগেইনস্টে কিন্তু ব্যালেন্স শিটে আইটেম আছে। সো দ্যাট এখানে দেখেন ইনকাম ট্যাক্স নরমালি যে বছরের ইনকাম স্টেটমেন্ট করে সেই বছরের ইনকাম ট্যাক্স হলো প্রভিশন, অর্থাৎ এই বছরের ইনকাম ট্যাক্স হিসাব করে বের করছে 45,000। 45,000 জি স্যার। কিন্তু তাহলে ওখানে payment চলে গেছে। জি তাহলে না স্যার আপনি বলেন। একটু ধৈর্য ধরতে হবে, তাহলে আপনাদের ক্লিয়ার বলতে হবে। স্যার 43,000 টাকা স্যার, একটু দিয়েছে। ধীরে ধীরে আমি বলুন, বলি স্যার এই বছরের এত- প্রভিশন হচ্ছে 45,000। হ্যাঁ আমার গত বছরের ইয়ে ছিল স্যার 10,000। এখন হ্যাঁ। আমি এই বছরের দেখতেছি যে 12,000 টাকা ইনকাম ট্যাক্সের প্রভিশন ধরে রাখছে। তার মানে স্যার এই বছরের 45,000 টাকা থেকে আমি 33,000 টাকা পে করছি এবং গত বছরে 10,000 টাকা পে করছি। টোটাল আমি 43,000 পে করছি, এই জন্য 12,000 টাকা এই বছরের যে ইনকাম ট্যাক্স প্রভিশন ওটা রয়ে গেছে। তাহলে কত পেমেন্ট করছি? 43,000 স্যার। 43। উনি বলেছেন যে এই বছর যেহেতু স্যার 45,000 টাকা প্রভিশন করছে, ইনকাম ট্যাক্স মানে এই বছর 45 টাকা আসছে, কিন্তু পেমেন্ট হয়েছে কিনা সেটা আমি কনফার্ম হওয়ার জন্য আমি ব্যালেন্স শিটে যাব। ব্যালেন্স শিটে গিয়ে দেখি যে 12,000 টাকা, দ্যাট মিনস এই 45,000 টাকা থাকার কথা ছিল ব্যালেন্স শিটে। এই 45,000 টাকাই ব্যালেন্স শিটে থাকার কথা ইনকাম ট্যাক্স পেয়াবল হিসেবে, কিন্তু নাই, আছে 12,000 টাকা। তাহলে নিশ্চয়ই বুঝতে হবে যে এই 45,000 টাকার মধ্যে কিছু পেমেন্ট হয়েছে। তাহলে এখন টোটাল হিসাবটা ওয়ার্কিং করে আমরা বের করব। লেখেন ইনকাম ট্যাক্স, লেখে প্রথম আইটেমটা হলো ইনকাম ট্যাক্স পেয়েবল at the beginning of the year, income tax payable at the beginning of the year on 10,000. Income tax payable at the beginning of the year টাকা 10,000. At provision during the year, income tax provision during the year 45,000. তাহলে 45 আর আগের হলো 10, 55, so that total income tax payable 45,000. Total income tax payable 55,000. আগের ছিল 10 আর এখন হলো 45। টোটাল ইনকাম ট্যাক্স পেয়াবল 55,000 মাইনাস ক্লোজিং ব্যালেন্স অফ ইনকাম ট্যাক্স পেয়াবল এই যে 12,000 টাকা, মাইনাস ক্লোজিং ব্যালেন্স অফ ইনকাম ট্যাক্স পেয়াবল 12,000। তাহলে ওই 55 থেকে 12,000 মাইনাস করলে নিচে কত নামে দেখেন? 43,000। 43,000। ওইটার পিছনে লেখেন ইনকাম ট্যাক্স পেইড ডিউরিং দি ইয়ার 43,000 টাকা। ইনকাম ট্যাক্স পেইড ডিউরিং দি ইয়ার 43,000। এখন দেখেন যে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। স্যার প্রভিশনের ব্যাপারটা স্যার আরেকবার একটু বললে ভালো হতো স্যার। হ্যাঁ, প্রভিশন মানে হলো ইনকাম ট্যাক্সে আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করি তখন এই ইনকামের উপরে ট্যাক্স কত সেটা যেটা হিসাব করি সেটাকে বলে প্রভিশন, মানে ইনকাম ট্যাক্স। এই বছরের ইনকামের উপরে ইনকাম ট্যাক্স হিসাবে আসছে 45,000 টাকা, কিন্তু সে পরিশোধ করছে কি করেনি সেটা এখান থেকে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এখান থেকে সে বোঝা যাচ্ছে না। তাহলে বুঝবো কিভাবে? আমার তো বুঝতে হবে অঙ্ক করার জন্য। আমার বুঝতে হবে যে সে যদি 45,000 টাকা পেমেন্ট করে থাকে তাহলে তো এই ইনকাম ট্যাক্স পেয়াবল আর কোনো ফিগার থাকবে না, কিন্তু দেখতেছি আছে 12,000 টাকা। তাহলে ইনকাম ট্যাক্স পেয়াবল থাকার কথা ছিল 45, এখন হচ্ছে 12,000। নিশ্চয়ই তাহলে কিছু পেমেন্ট করেছে। এখন কতটুকু পেমেন্ট করছে সেই হিসাবটা বের করার জন্য আমার ওপেনিং ব্যালেন্সে যেতে হবে। যে ওপেনিং ছিল আগে গত বছরের ইনকাম ট্যাক্স পেয়াবল ছিল 10,000, আবার এই বছরে নতুন আসছে 45,000। তাহলে 45 আর 10 55,000 টোটাল পেমেন্ট করতে হবে, কিন্তু এখনো পেমেন্ট করে নাই 12,000।
দ্যাট মিন্স 43,000 টাকা পেমেন্ট করে ফেলছে। সেটাই আমরা ওইভাবে বের করছি। ইনকাম ট্যাক্স পেয়াবেল এট দি বিগিনিং অফ দি ইয়ার ছিল 10,000, তারপরে ইনকাম ট্যাক্স প্রভিশন মানে এটাকে বলে প্রভিশন, মানে আপনি যে বছরে হিসাব করে বের করে সেটাকে বলে প্রভিশন। ইনকাম ট্যাক্স প্রভিশন ডিউরিং দি ইয়ার হলো 45,000, 45,055 লেস করছি ইনকাম ট্যাক্স পেয়াবেল এট দি এন্ড অফ দি ইয়ার, এই যে 12,000, তাহলে যে ফিগারটা বের হয়েছে 43, সেটাই হলো ইনকাম ট্যাক্স পেইড ডিউরিং দি ইয়ার। ক্লিয়ার সবাই? জি স্যার। আপনি একাই তো জি স্যার বলতেছেন, বাকিরা খবর কি? জি স্যার। জি স্যার এখন বুঝেছি স্যার। হ্যাঁ, ওই যদি কোনো সাউন্ড না করেন তাহলে আমি দুইটাই ভাবতে পারি যে আপনারা ক্লিয়ার বসতেছেন, কোনো সাউন্ড করতেছেন না, আরেকটা হইলো কিছুই বসতেছেন না এই জন্য সাউন্ড করতেছেন না। এক টিচার তার ছাত্রকে জিজ্ঞেস করছিল যে তুমি কি বুঝো না বলো, সে বলছে স্যার কি যে বুঝি না সেটাই তো বুঝি না, বুঝছেন? তাহলে কোশ্চেন না করলে তো আমরা ভাবি যে আমি হয়তো পড়াতে পারতেছি না বা আপনাদের বুঝাতে পারছি না, সেজন্য আপনারা বলতেছেন না, কোনো সাউন্ড করতেছেন না। আর সাউন্ড করে বুঝি যে আইদার বুঝেছেন অথবা বুঝেননি, না বুঝলে আমি 10 স্যার এখন কি এটা মাইনাস করে দিব? হ্যাঁ, এখন 43,000 টাকা পেমেন্ট করছেন, তার মানে ক্যাশ আউট হয়েছে। তাহলে ইনকাম ট্যাক্স পেইড, ওই যে ওখানে 43,000 মাইনাস করবেন, মাইনাস ফিগার দেবেন। এরপরে আরেকটা আইটেম আমাদের ফরম্যাটে ছিল, সেটা ছিল ফাইন্যান্স কস্ট। ফাইন্যান্স কস্ট, সেটা আছে কিনা দেখেন, এখানে দেখেন কোনো ফাইন্যান্স কস্ট আছে কিনা। নো স্যার, দেখতেছি না স্যার। দেখতেছি নাই, তাহলে এই অঙ্কে নাই। সো দ্যাট সব অঙ্কে যে থাকবে এমন কোনো কথা নেই, শুধু তাহলে একটা আইটেম আছে ওইটাই মাইনাস করে নেট ফিগারটা বের করে ফেলেন। তাহলে ক্যাশ 48,000। থ্যাংক ইউ। এবার লিখে ফেলেন তার পিছনে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস 40,000। হ্যাঁ, এইটার নিচে কোনো কিছুই দেবেন না, 48,000 একদম আউটার কলামে নিয়ে যাবেন, ওইটার পিছনে নিচে আমরা আরো দুইটা ফিগার যোগ করব, কাজে ওই 48 এর নিচে কিছু লিখবেন না, কোনো রেখাও টান দেবেন না, ওইভাবে ওপেন থাকবে। 48,000 একটা ফিগার পেলাম, আরো দুইটা ফিগার আমরা পাবো। তাহলে সেকেন্ড স্টেপ হলো আমাদের কি, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি। ইনভেস্টিং অ্যাক্টিভিটির আইটেমগুলো কি কি? লং টার্ম লায়াবিলিটিস এবং লং টার্ম লায়াবিলিটি না, লং টার্ম অ্যাসেট, ফিক্সড অ্যাসেট বা লং টার্ম অ্যাসেট। ফাইন। এখন তাহলে আমরা একটা একটা করে যাই। আপনি দেখেন এখানে আমরা প্রথমেই এই যেগুলা সবসময় আগে করবেন, যেগুলা অ্যাডজাস্টমেন্ট থাকে সেগুলো আগে করে নিতে হয়, যাতে আমাদের কোনো ভুল না থাকে এবং এক জিনিস জানি আমাদের দুবার করতে না হয়। সেই জন্য ক্যাশ ফ্লোর নিয়ম হলো অ্যাডজাস্টমেন্ট গুলো আগে করে ফেলতে হয়, তাহলে আপনার জন্য একটু ইজি হবে। যেমন এখানে আছে ইকুইপমেন্ট আমরা আগে করব। তাহলে ওয়ার্কিং এ চলে যাই আমরা, যে ইকুইপমেন্ট দেখেন এখানে ছিল ইকুইপমেন্ট ছিল 48,000, তাই না? ইকুইপমেন্ট ছিল 48, তাহলে 48 থেকে আমরা প্রথম বিক্রি করেছি 10,000, তাহলে 10 যেটা 10,000 বিক্রি করছি লেখেন ইকুইপমেন্ট সোল্ড, কস্ট অফ ইকুইপমেন্ট সোল্ড টাকা 10,000, সেখান থেকে লেস দেন ডেপ্রিসিয়েশন 6,000, জি স্যার। 6,000 লেস দিলে যে ফিগারটা বের হবে ওইটার নাম কি? ডেপ্রিসিয়েশন বুক ভ্যালু।
ভোগ বেলো বেলো। হ্যাঁ ভোগ বেলো হইলো ৬,০০০ টাকা মাইনাস করে ৪,০০০ টাকা। হ্যাঁ ৪,০০০ টাকা। এবার সেল করছে কত টাকায় বলতে পারেন? গেইন হয়েছে যেহেতু এখানে গেইন অন সেল অন ইনভেস্টমেন্ট গেইন হয়েছে 3,000 স্যার 3,000 সেল 15,000 টাকা আমার গেইন হয়েছে, আর মেশিনারিতে হয়েছে লস 3,000। আমার Investment sell ইকুইপমেন্টের কস্টটা হলো বুক ভ্যালু হলো ৪,০০০ টাকা। এখন আমি বলছি এই ৪,০০০ টাকার জিনিসটা কত টাকায় বিক্রি করছে কেউ বলতে পারেন? 1,000 টাকা তো স্যার ১,০০০ টাকা ফাইন, কারণ 3,000 লস হয়েছে। ৩,০০০ লস হয়েছে। এই তো গুড, গত অঙ্কের মতন। তাহলে লেস লস অন সেল অফ মেশিনারি ৩,০০০ মাইনাস করলে যেটা সেটা হবে সেলস প্রাইস। সেল প্রাইস। রাইট। তাহলে আমরা প্রথম আইটেমটা যেহেতু ওয়ার্কিং এটা করে ফেলছি ওইটাই আগে লিখে ফেলি। ক্যাশ ফ্লো ফ্রম সেল অফ ইকুইপমেন্ট। ক্যাশ ফ্লো ফ্রম সেল অফ ইকুইপমেন্ট। স্যার দুইখানে স্যার দুই রকম লিখছে, এক জায়গায় মেশিনারি লিখছে, এক জায়গায় ইকুইপমেন্ট লিখছে স্যার। এখানে মেশিনারি জি স্যার, মানে ইনকাম স্টেটমেন্টে মেশিনারি লিখে আবার আমরা যখন করছি আমরা কিন্তু ওই যে আমরা যখন ওই যে থিওরি পড়াইছি তখন কিন্তু অনেকগুলো নাম বলছিলাম, খেয়াল আছে আপনাদের? জি স্যার। এখানে তো তাই করছে, একবার ইকুইপমেন্ট বলছে একবার মেশিনারি বলছে। সমস্যা কি? আপনাদের তো এটা জানার কথা। আমি তো এগুলো পড়েই স্যার আমি পড়েছি। ইকুইপমেন্ট মেশিনারি সব লিখে দেব, সমস্যা নেই। হ্যাঁ ইকুইপমেন্ট মেশিনারি সব লিখে দেব স্যার। সমস্যা নাই, একই জিনিস। তাহলে এটা আপনার ক্যাশ ফ্লো ফ্রম সেল অফ ইকুইপমেন্ট টাকা 1,000। এই ফার্স্ট আইটেমটা পেয়ে গেলাম ইনভেস্টিং অ্যাক্টিভিটির ভিতরে। এইবার ইকুইপমেন্টের বাকিটা কি হয়েছে দেখি আমরা। তাহলে এখানে ইকুইপমেন্ট ছিল 48 না এখন হয়েছে 70। কারেক্ট স্যার। 70,000 আর আগের ছিল কত? 48। তাহলে ওখানে ই করেন যে ওয়ার্কিং এ চলে যান। ওয়ার্কিং এ চলে গিয়ে ওখানে লেখেন ইকুইপমেন্ট এট দি বিগিনিং অফ দি ইয়ার। Equipment at the beginning of the year 48,000 less sell during the year 10,000 less sell during the year 10,000। এবার ব্যালেন্স নামান 38। ব্যালেন্স লেখেন ব্যালেন্স 38। তার নিচে লেখেন আবার যে the value of the equipment at the end of the year, value of the equipment at the end of the year টাকা 70,000। So purchase হয়েছে 32,000। So the increase, the value of equipment increase, the value of equipment increase টাকা 32,000। বেরাগরে লিখতে পারতেন। সো পারচেজ 32,000, 32,000 টাকার ইকুইপমেন্ট কেনা হয়েছে। সো পারচেজ অফ দ্য ইকুইপমেন্ট টাকা 32,000। তাহলে আমাদের এটা ইকুইপমেন্টের ঝামেলা শেষ হয়ে গেল। ওখানে প্রথম আইটেমটা ছিল সেল অফ দ্য ইকুইপমেন্ট 1,000 টাকা। এবার পাইলাম পারচেজ অফ দ্য ইকুইপমেন্ট 32,000। দুইটা আইটেম হয়ে গেল, ইকুইপমেন্ট শেষ, ঝামেলা।
এবার আর কি থাকে? ইনভেস্টমেন্ট আছে স্যার। যে ইনভেস্টমেন্ট যেহেতু অ্যাডজাস্টমেন্ট আগে করব সবসময় বলেছি, ইনভেস্টমেন্ট ওয়ার সোল টাকা 50,000 টাকা ডিউরিং দি ইয়ার। এটার এই ইনভেস্টমেন্টের হিসাবটা করে আমাকে একজনে বলেন তো, এটার নেট রেজাল্টটা কি? ওয়ার্কিং করে বের করে আমাকে বলেন। ইনভেস্টমেন্ট প্রথমে 85,000 টাকা, তার মধ্যে আমরা দেখতে হবে স্যার আলটিমেটলি সোল কত করছে। সোল করছে স্যার 50,000 টাকা। সব দেখে টেকে আমাকে রেজাল্টটা বলেন যে স্যার ইনভেস্টমেন্টের এই অবস্থা। আমি তো ইকুইপমেন্টটা করে দিলাম, ইনভেস্টমেন্টটা করেন। বাম পাশ কাজে লাগান ব্রেইনের। ইনভেস্টমেন্ট সেল হইছে 50,000 আর পারচেজ হইছে 5,000। পারচেজ হইছে 5,000 স্যার। 5,000। সবাই কি একমত? জি স্যার। যদি তাই হয় তাহলে ওয়ার্কিং ওইটা দেখিয়ে দেন। অর্থাৎ ইনভেস্টমেন্ট এট দি বিগিনিং অফ দি ইয়ার হলো সোল্ড 50,000 টাকা। এট দি বিগিনিং অফ দি ইয়ার 85,000। কিভাবে বের করছেন আমার একটু শিখান। আমি তো ওইটাই বুঝতে পারছি না, মানে 5,000 কেমনে আসে? বিগিনিং অফ দ্য ইয়ার থেকে ইনভেস্টমেন্ট সোলটাকে মাইনাস করলাম, তারপর স্যার এন্ডিং অফ দ্য ইয়ারটাকে মাইনাস। কিন্তু ক্লোজিংটা যদি 55 হয় তাহলে 5,000 তো হওয়ার কথা না। স্যার এখানে একটা জিনিস খেয়াল করতে হবে স্যার। প্রথমে আমাদের গেইন অন ইনভেস্টমেন্ট মানে একটা পয়েন্ট আছে 15,000 টাকা, তারপর লিখছে ইনভেস্টমেন্ট 50,000 টাকা। তাহলে আলটিমেটলি ওই ইনভেস্টমেন্টের কস্ট কত? কস্ট ছিল 35,000 টাকা। তো আমি আমার প্রথম যে ব্যালেন্সটা আছে বিগিনিং ব্যালেন্স 85,000 থেকে 35,000 টাকা বাদ দিব, থাকবে আমার 50,000 টাকা। আর আমার এন্ডিং ব্যালেন্স হচ্ছে স্যার 55,000 টাকা। তার মাঝখানে 5,000 টাকা একটা গ্যাপ আছে। এই গ্যাপটা মানে হচ্ছে আমি পারচেজ করছি 5,000 টাকা। গুড। তাহলে এটা একটু ওয়ার্কিং এ সুন্দর করে দেখিয়ে দেন। প্রথম হলো আমরা the sale value of the investment আগে বের করি। the sale value of the investment is equal to না cost price of the investment, sorry, cost price of the investment is equal to 50,000 গেইন হইছে 50,000 মাইনাস 15,000 টাকা। যেহেতু 50,000 টাকা বিক্রি করে 15,000 টাকা লাভ হয়েছে, কাজে কস্ট 35,000 টাকা। সো দ্যাট 35,000 টাকা। the cost of the sale, the cost value of the sold investment is equal to 50,000 minus 15,000 is equal to 35,000, right? এইবার আপনি চলে যান, প্রথমে লেখেন the investment value of the beginning of the year 85,000, let's হবে একবার say sold during the year 35,000, right? sold during the year ওইটা মাইনাস করলে ব্যালেন্স নামবে একটা 50। এরপরে আপনি ক্লোজিং ব্যালেন্স লেখেন, the closing value of the investment at the end of the year 55,000, so that balance minus দিয়ে purchase during the year 5,000। এটা কি মাইনাস ফিগার থাকবে? 5,000 টাকা যেহেতু কিনেছে, তাহলে কিনলে তো টাকা আউট হয়ে যায়, ক্যাশ আউট হয়, সো দ্যাট মাইনাস হবে। অথবা অ্যাসেট ইনক্রিজ করলে মাইনাস, অ্যাসেট ডিক্রিজ করলে প্লাস, লাইবিলিটি ইনক্রিজ করলে মাইনাস, লাইবিলিটি ডিক্রিজ করলে প্লাস। স্যার এই ইনভেস্টমেন্টের ওয়ার্কিংটা আরেকবার বলবেন স্যার? ইনভেস্টমেন্টের ওয়ার্কিংটা আগে আপনাকে ইনভেস্টমেন্টের কস্টটা বের করতে হবে। এখানে কস্টটা দেওয়া নাই, বলছে বিক্রি করছে 50,000 টাকায়, সো দ্যাট আমাকে ওয়ার্কিং এ যেতে হবে। ওয়ার্কিং এ বলবো যে সেল প্রাইস অফ দি ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু 50,000, সেখান থেকে মাইনাস করবে যে গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট 15,000 টাকা।
তাহলে মাইনাস গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট 15,000, তারপরে মাইনাস করলে নামবে 35,000 টাকা। ওইটা লিখবেন দি কস্ট প্রাইস অফ দি ইনভেস্টমেন্ট 35,000 টাকা। এখন আপনার ইনভেস্টমেন্ট বছরে প্রথমে ছিল আপনার 85,000, তাহলে 85,000 থেকে বিক্রি করেছেন 35,000, তাই না? 35,000 টাকা বিক্রি করেছেন, তাহলে 55 দিয়ে 35 বিক্রি করলে থাকে কত? 50,000। হ্যাঁ, কিন্তু এখন ক্লোজিং দেখতেছেন 55,000, তাহলে নিশ্চয়ই 5,000 টাকার ইনভেস্টমেন্ট কিনেছে, ইনভেস্ট করেছে আবার। So that new investment during the year টাকা 5,000। ওই 50,000 টাকার নিচে লিখবেন যে ক্লোজিং ভ্যালু অফ দি ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু 55,000। সো দ্যাট 5,000 টাকা নামিয়ে বলবেন যে নিউ ইনভেস্টমেন্ট ডিউরিং দি ইয়ার টাকা 5,000। তাহলে সো দ্যাট এটা মাইনাস ফিগার হবে ইসে গিয়া ক্যাশ ফ্লোতে গিয়া। তাহলে এইবার আমাদের অ্যাডজাস্টমেন্ট শেষ। কমন স্টক তো হলো আপনার ওই সেকশন, ফাইন্যান্সিং সেকশন, কাজে আমার অ্যাডজাস্টমেন্ট শেষ। এইবার আমি আইটেম ওয়াইজ চলে যাব। এখানে দেখেন কারেন্ট অ্যাসেট, মানে কারেন্ট ইনভেস্টমেন্ট গেছে, ইকুইপমেন্ট গেছে। বিল্ডিং এ আসেন, বিল্ডিং এ কোনো নেই, বিল্ডিং এ কোনো চেঞ্জ নাই। ওপেনিং এ যা ছিল ক্লোজিং এ তাই ছিল। ওকে, এবার আসেন ল্যান্ড। ল্যান্ডে আসেন, ল্যান্ডে দেখেন বলছে যে 25,000 আর এখানে 40,000, তাহলে কি 15,000 টাকা ল্যান্ড কিনেছে? নিচে আবার ল্যান্ডের মধ্যে একটা আছে, হিসাব আছে, কমন স্টক ইস্যু। হ্যাঁ, এখানে বলছে ল্যান্ডের ক্ষেত্রে স্যার আলটিমেটলি কোনো ইস্যু হবে না, কারণ এখানে 3 নাম্বার অ্যাডজাস্টমেন্টে বলছে কমন স্টক ওয়াজ ইস্যুড ইন এক্সচেঞ্জ অফ ল্যান্ড। হ্যাঁ, বলেছে যে ল্যান্ডে যে কিনেছে ঠিকই, এখানে হলো আপনার 15,000 টাকা ল্যান্ড কিনেছে ঠিকই, কিন্তু টাকা দেয়নি, দিয়েছে শেয়ার। নগদ টাকা দেয়নি, দিয়েছে শেয়ার। সো দ্যাট ল্যান্ডে কোনো ক্যাশ আউটফ্লো বা ইনফ্লো কিছুই হয়নি। যেহেতু ল্যান্ডের 25 ছিল ওপেনিং, ক্লোজিং হলো 40, এখানে ডিফারেন্স আমরা দেখতেছি 15,000, কিন্তু আমার অ্যাডজাস্টমেন্টে বলছে যে কমন স্টক ওয়াজ ইস্যুড ইন এক্সচেঞ্জ ফর ল্যান্ড। ল্যান্ডের জন্য কমন স্টক দিয়েছে, তার মানে শেয়ার দিয়েছে। তাহলে কাজে এখানে কোনো ক্যাশ লেনদেন হয়নি, সো দ্যাট ল্যান্ডের এফেক্টও নাই। তাহলে আমাদের আর কি থাকতে পারে? তাহলে ইনভেস্টমেন্ট গেছে, ইকুইপমেন্ট গেছে, তারপরে রেন্ট, ডিভিডেন্ড, রেন্ট, ডিভিডেন্ড, ওই রেন্ট, ডিভিডেন্ড, ইন্টারেস্ট ইনকাম, না এগুলো নাই স্যার এখানে। হ্যাঁ, সেটাই। তাহলে কয়টা আইটেম হলো আমাদের? 3টা স্যার। 3টা। তারপরে এই যে আমাদের হয়েছে না, এই যে ইনভেস্টমেন্ট বিক্রি করে ক্যাশ আসছে না আমাদের, মোট 4টা স্যার। হ্যাঁ, তাহলে ক্যাশ ইনফ্লো বাই investment of investment sold during the year by investment sold during the year 50,000 টাকা। স্যার আবার একটু বলবেন, বুঝিনি। বলছি যে আমরা তো আইটেম যদি যাই, আমরা তো এই যে আপনার ইনভেস্টমেন্টের এটা বের করছি না, পারচেজ বা সেল, যেটা ইনভেস্টমেন্ট বের করছি না 5,000, তারপর ইকুইপমেন্ট বের করলাম, বিল্ডিং নাই, ল্যান্ড এটা কিনেছে শেয়ার দিয়ে। কিন্তু এখানে আবার যে অ্যাডজাস্টমেন্টে বলেছে, আমরা যখন বের করছি যে ইনভেস্টমেন্ট 5,000 টাকা, সেখানে আমরা আমাদের বলে দিছি না যে 50,000 টাকার ইনভেস্টমেন্ট বিক্রি করছে। তাহলে 50,000 টাকা ইনভেস্টমেন্ট বিক্রি করলে ক্যাশ ইনফ্লো হয়েছে না 50,000 টাকা? তাহলে সেটা তো আসবে ইনভেস্টমেন্ট হিসাবে আমাদের। ইনভেস্টমেন্ট সোল্ড ডিউরিং দি ইয়ার টাকা 50,000। এটা কি প্লাস করব না মাইনাস করব? টাকা আসলে কি হবে? প্লাস প্লাস হবে। ইনফ্লো হলে প্লাস, আউটফ্লো হলে মাইনাস। তাহলে এখানে তো আপনার ইনভেস্টমেন্ট বিক্রি করে টাকা আসছে, কাজে ইনফ্লো প্লাস হবে।
তাহলে আমরা টোটাল ক্যাশ ওখানে কত আসলো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে 14,000 পজিটিভ। হ্যাঁ 14,000 পজিটিভ। পজিটিভ, ফাইন। তাহলে ওই যে আগে ছিল 48,000, ওটার নিচে 14,000 থাকবে। 48,000 নিচে 14,000 থাকবে, গেল দুইটা আইটেম। এরপরে আরেকটা পোরশন রয়েছে আমাদের, সেটা হলো ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ওকে, এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির মধ্যে কি কি আছে দেখেন। এখানে ডাউটফুল অ্যাকাউন্টস গেছে, এটা গেছে, এটা গেছে, অ্যাকাউন্টস পেয়েবল গেছে, ইনকাম ট্যাক্স গেছে, লং টার্ম নোট পেয়েবল দেখেন ছিল 70, হয়েছে 62। তাহলে কি করছে? ক্যাশ আউট হয়েছে না ইন হয়েছে? আউট হইছে সরি। কত টাকা? নোট পেয়েবল 8,000 টাকা স্যার দিয়ে দেওয়া হয়েছে, আউটফ্লো হয়েছে। হ্যাঁ, তাহলে decrease the value of note payable, decrease the value of long term loan payable। সেখানে আপনারা 70,000 মাইনাস 62,000 আউটার কলামে 8,000 নিয়ে যাবেন। স্যার আর তো কিছু নাই। কেন? আপনার এর পরের আইটেম কি আছে দেখেন। লং টার্ম স্টক, কমন স্টক আছে স্যার। এই যে ওইটার পরে আছে না কমন স্টক? জি স্যার, কমন স্টক স্যার আমি করছি স্যার, একটু চেক করবেন। আমি প্রথমে কমন স্টক বিগিনিংটা করছি 2,60,000 টাকা, তার থেকে লাইন 15,000 টাকা বাদ দিছি, তো আমার থাকে 2,75,000 টাকা। আর এন্ডিং হচ্ছে আমার 3,10,00,000। তার মানে আলটিমেটলি মাঝখানে তোর গ্যাপ পড়ে গেছে। তো আমি 35,000 টাকা হচ্ছে কমন স্টক সোল করছি, মানে কমন স্টক বাড়াইছি, তো আমার ইনফ্লো হয়েছে ক্যাশ 35,000 টাকা। স্যার হয়েছে? আপনি সবই ঠিক করছেন, কিন্তু বলার সময় ভুল বলছেন। করছেন ঠিক, বলছেন ভুল। বুঝতে পেরেছেন? আপনি করা ঠিক আছে, কিন্তু বলার সময় একটু ভুল বলে ফেলছিলেন। আচ্ছা, আমরা দেখি তাহলে কমন স্টক 2,60,000 ছিল আমার ওপেনিং। তারপরে আমি এই যে ল্যান্ডের জন্য এখানে 15,000 কমন স্টক দিয়েছি, শেয়ার দিয়েছি 15,000 বলে দিয়েছে। তাহলে 2,60,000 at stock issue, common stock issue for common stock was issued in exchange for land। এটাই লিখবেন, common stock was issued in exchange for land। 3 নম্বর যে ভাষাটা আছে এটা লিখে ওখানে লিখবেন 15 common stock at the beginning of the year 2,60,000 at common stock was issued in exchange for land 15,000। ওখানে 40,000 মাইনাস 25,000 লিখবেন, 15,000। তাহলে 2,60,000 আর 15 2,75,000 হয়ে গেল। এরপরে দেন লেজ common stock at the end of the year টাকা 3,10,000। তাহলে এখানে 2,75,000 আর 3,10,000, তাহলে কত হয় দেখেন, মাইনাস করে নামান। কত হয় ফিগারটা?
35, তাহলে ওইটা লেখেন যে কমন স্টক ইস্যুড ডিউরিং দি ইয়ার, কমন স্টক ইস্যুড ডিউরিং দি ইয়ার। আমি যদি কমন স্টক ইস্যু করি তাহলে আমার প্রতিষ্ঠানে ক্যাশ আসবে না ক্যাশ যাবে? আসবে। আসবে স্যার। তাহলে পজিটিভ ফিগার। জি স্যার। আর কোন আইটেম আছে? স্যার আরেকটা আইটেম আছে, এটা কি আর্নিংস আছে স্যার। জি, ডিভিডেন্ড। রিটেন আর্নিং পেড। রিটেন আর্নিংস এর সাথে এটা পাচ্ছি কি? রিটেন আর্নিংস তো আমরা রিটেন আর্নিংস এর এফেক্ট গুলো তো সবগুলো দিয়ে দিছি। ওখানে ফরম্যাটে কি বলা ছিল ফাইন্যান্সিং এ? ইনক্রিজ দ্য ভ্যালু অফ শেয়ার ক্যাপিটাল অ্যাড হবে, ইনক্রিজ দ্য ভ্যালু অফ লং টার্ম লোন বা ডিবেঞ্চার অ্যাড হবে, আর ভ্যালু ডিবেঞ্চারের ভ্যালু ডিক্রিজ হলে সেটা লেস হবে। আর কি আছে? পেমেন্ট অফ ডিভিডেন্ড লেস হবে। তাহলে ডিভিডেন্ড আছে কিনা দেখেন। স্যার রিটেন আর্নিং এ ডিভিডেন্ড আছে স্যার। রিটেন আর্নিংস এর ডিভিডেন্ড ডিভিডেন্ড আছে? জি স্যার, কনফার্ম আছে স্যার। স্যার নেট ইনকামের সাথে যদি আমরা রিটেন আর্নিংস এর বেসিক বিগিনিংটা যোগ করি, আমার ওপেনিং প্রফিট ছিল, রিটেন আর্নিং ছিল 95, এই বছর আবার প্রফিট হয়েছে 67,000। তাহলে লেখেন রিটেন আর্নিংস এট দি বিগিনিং অফ দি ইয়ার টাকা 95,000, at net income during the year 67,000, যোগ করে নামান দেখেন কত হয়। 7 + 12 2 তোমার 1 টাকা 10 আর 16 1,62,000। হ্যাঁ, less than less closing balance of the retained earnings at the end of the year, বা retained earning balance at the end of the year 92 হওয়ার কথা ছিল 1,62,000, কিন্তু আছে 92। তাহলে নিশ্চয়ই যেটা ডিফারেন্স সেটা সে পেমেন্ট করে দিয়েছে অ্যাজ এ ডিভিডেন্ড। তাহলে ক্যাশ ডিভিডেন্ড পেইড ব্যালেন্স ফিগারটা বের হবে 70,000। হ্যাঁ, এটা হলো ক্যাশ ডিভিডেন্ড পেইড। তাহলে আমরা যদি ফরম্যাটটা সবসময় মনে রাখি আমাদের ভুলটা কম হবে, কারণ আইটেম থাকুক বা না থাকুক আমাদের যদি জানা থাকে তাহলে আমরা খুঁজবো যে এই আইটেমটা আছে কিনা। যেমন আমরা ফরম্যাট ওখানে ছিল ডিভিডেন্ড, এই জন্য কিন্তু আমরা ডিভিডেন্ড না দেখেই চলে যাচ্ছিলাম, কাজেই ফরম্যাট দেখে তো আর মনে বলো যে ডিভিডেন্ড একটা আছে। তাহলে কেমনে বের করবো? সরাসরি তো বলা নাই। তাহলে এইভাবে বুদ্ধি করে বের করতে হবে যে প্রফিট গত বছর ওপেনিং ছিল 95, এবছর হয়েছে 67, সো দ্যাট আমার টোটাল হওয়ার কথা ছিল 1,62,000, সেখানে ব্যালেন্স দেখাচ্ছে 92, তার মানে বাকিটা দিয়ে দিয়েছে, ক্যাশ দিয়ে দিয়েছে, দ্যাট ইজ কল্ড ক্যাশ ডিভিডেন্ড। এটা প্লাস হবে স্যার? তাহলে এখন চলে গেছে। ডিভিডেন্ড যদি দেয় তাহলে কি ক্যাশ আসে না ক্যাশ যায়? চলে যায় স্যার, মানে যাবে স্যার। নিজেরা নিজে কোশ্চেন করবেন, আমাকে না করে আপনি নিজেকে নিজে করবেন যে ডিভিডেন্ড দিয়েছে, পেইড মানে লেস, ডিভিডেন্ড পেইড মানে ক্যাশ দিয়েছে, তাহলে ক্যাশ যদি দিয়ে দেয় তাহলে তো আর অ্যাড হবে না, হবে লেট। ডিভিডেন্ড অ্যাড হবে কোথায় বলতে পারেন কেউ? ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে আমি যদি ডিভিডেন্ড পেয়ে থাকি। রাইট, ওখানে বলা আছে ডিভিডেন্ড, ওখানে ডিভিডেন্ড রিসিভ করবেন আর এখানে ডিভিডেন্ড পেমেন্ট করবেন, দুই জায়গায় দুইটা।
কাজে ওখানে হবে অ্যাড আর এখানে আসবে লেজ। এটা পেয়েছেন, এটা দিয়েছেন। গুড। তাহলে এখন এটার ব্যালেন্স কত আসছে? 43 স্যার। 43,000 হলো স্যার 43,000 মাইনাস নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ ফাইন। তাহলে তিনটা ফিগার পেলাম, 43 নেগেটিভ, আগেরটা পাইলাম 14 পজিটিভ, তার আগেরটা পাইছিলাম 48 পজিটিভ। জি স্যার। পজিটিভ 19,000 টাকা পজিটিভ সব মিলে, মানে আমাদের হচ্ছে সব মিলে ফাইনাল ফিগার 19,000 পজিটিভ। 19,000 পজিটিভ, ফাইন। এর সাথে অ্যাড করেন, এখানে কি নামে আছে দেখ, এখানে আছে ক্যাশ। লেখেন অ্যাড বিগিনিং ব্যালেন্স অফ দি ক্যাশ, বিগিনিং ব্যালেন্স অফ দি ক্যাশ 51,000। আপনি এই বছর ব্যবসা করে আপনি 19,000 টাকা ক্যাশ পেয়েছেন, আপনার হাতে আছে 19,000, আর বছরে প্রথমে ছিল 51,000। তাহলে বছরের শেষে কত থাকার কথা? ক্যাশ ব্যালেন্স এট দি এন্ড অফ দি ইয়ার 70,000। এখন দেখেন ব্যালেন্স শিটে কত আছে? 70,000 আছে স্যার। 70 আছে, 1 টাকা কমও নাই, 1 টাকা বেশিও নাই। এতক্ষণ পরিশ্রম করলেন, কোনো টাকা নিয়ে যেতে পারলেন না। যদি বেশি হইতো তাহলে তো নিয়ে যাওয়া যাইতো ব্যালেন্স শিটের। সো দ্যাট এবার বুঝেছেন? তো ক্যাশ ফ্লো আসলে কি পারবো আমরা? চেষ্টা করব স্যার, আরো প্র্যাকটিস লাগবে। হ্যাঁ, খুব কি কঠিন মনে হয় নাকি? না না স্যার, খুব কঠিন না স্যার, একটু পুরো বুঝতে হবে, অনেক কিছু বুঝের বাইরে থাকলে হবে না স্যার। কোনটা বুঝের বাইরে আমাকে বলেন আপনি। না স্যার, না আমি বলছি পুরো বুঝতে হবে ভালো করে স্যার। আপনি এই দুইটাই প্র্যাকটিস করেন না, আপনি এই অঙ্ক দুইটাই প্র্যাকটিস করেন, তাতেই আপনার হয়ে যাবে। আপনি তো দরকার কনসেপ্ট, আপনি তো ফিগারের দরকার নেই। জি স্যার। ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপরে রিকোয়ারমেন্ট 1 হয়ে গেল। দেখেন রিকোয়ারমেন্ট 2 তে বলছে কম্পিউট নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ইউজিং দি ডাইরেক্ট মেথড। আমরা এতক্ষণ অঙ্ক করেছি, দুইটা অঙ্ক করেছি ইনডাইরেক্ট মেথডে, এবং আমি বলেছি যদি কিছু কোশ্চেনে উল্লেখ না থাকে সবসময় আমরা ইনডাইরেক্ট মেথডে অঙ্ক করব, কিন্তু যদি বাই চান্স বলে দেয় যে ডাইরেক্ট মেথড, তখন তো আমাকে আপনারা বকা দেবেন যে স্যার তো ডাইরেক্ট মেথড করাইলো না। সো দ্যাট আমরা ডাইরেক্ট মেথড, আমরা যখন থিওরি আলোচনা করছিলাম তখন আমরা বলছিলাম যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্টের মধ্যে শুধুমাত্র একটা সেকশনে পার্থক্য, বা টোটাল সেকশন কয়টা ক্যাশ ফ্লোতে? 3টা স্যার, শুধু অপারেটিং অ্যাক্টিভিটিসটা আলাদা করতে হবে। রাইট, 3টা সেকশন। একটা হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন, তারপর হলো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, আর একটা হলো ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ডাইরেক্ট এবং ইনডাইরেক্টের মধ্যে শুধুমাত্র ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং, আর বাকি দুইটা সেম। ইনভেস্টিং অ্যাক্টিভিটি ইনডাইরেক্টও তাই, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি ডাইরেক্টও যায়, ইনডাইরেক্টও তাই। তাহলে আমরা শুধুমাত্র ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন এই জায়গাটুকু শুধু একটু ডিফারেন্স। তাহলে আমরা যেমন ইনডাইরেক্টে কিছু ফরম্যাট দিয়েছি, কোনটা অ্যাড হবে কোনটা লেস হবে, এখানেও কিছু আইটেম তাহলে আমরা আলোচনা করি, তারপরে আমরা প্রবলেম সলভ করব। ঠিক আছে? ওকে, আমরা ক্যাশ ফ্লো ফ্রম স্যার আমরা যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি বের করলাম স্যার, ওখানে অ্যামাউন্টস গুলো একটু বলবেন স্যার, আবার কেউ একজন বললে হতো। আচ্ছা, অ্যামাউন্ট গুলো হচ্ছে 8,000 হচ্ছে প্রথম যখন আপনি নেট পেয়েবল দিয়েছেন 70,000 মাইনাস 62,000, ডিক্রিজ ইন ভ্যালু অফ নেট পেয়েবল। তারপরে কমন স্টক আপনি ইনক্রিজ হয়েছে আপনার কত? কমন স্টক আপনি ইস্যু করেছেন 35,000 প্লাস ফিগার। তারপর আপনি ক্যাশ ডিভিডেন্ড পে করেছেন 70,000 এর মাইনাস ফিগার। এটা নেট রেজাল্ট আসছে 43 মাইনাস ফিগারে, রেজাল্ট আসছে 43,000 মাইনাস ফিগারে। আর আগের দুটো ছিল, একটা 48 একটা ছিল 14, আর এখন হলো 43 মাইনাস। তার এগুলা
যোগ বিয়োগ করলে 19,000 প্লাস ফিগার থাকে। আর এর সাথে আমরা ওপেনিং ক্যাশ আছে ব্যালেন্স শিটে দেয়া আছে, সেটা আমরা যোগ করলাম, এই যে 51,000 যোগ করলে দেখা যায় 70,000 ক্লোজিং ক্যাশ ব্যালেন্স মিলে গেছে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা বলেছিলাম যে আমরা যেমন ফরম্যাট দিয়েছিলাম আমাদের তাড়াতাড়ি বোঝার জন্য, ঠিক তদ্রুপ ডাইরেক্টও আমি কিছু আইটেম বলবো যেগুলো আমাদের অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রথম আইটেমটাই হলো ক্যাশ কালেক্টেড ফ্রম কাস্টমার। আমরা সবসময় কাস্টমারের কাছ থেকে ক্যাশ পাই, এই জন্য ক্যাশ কালেক্টেড ফ্রম কাস্টমার মানে আমরা যাদের কাছে বিক্রি করলাম তাদের কাছ থেকে কত টাকা ক্যাশ পাইলাম, মানে সেলস রেভিনিউ যেটা। হ্যাঁ, আমাদের ক্যাশ বের করতে হবে, যেমন এই অঙ্ক দিয়ে আমাদের ক্যাশ বের করতে হবে, ক্যাশ কত টাকা পাইলাম। তারপরে হলো যেহেতু সেল করলে ক্যাশ পাই, কাজেই পারচেজ করলে ক্যাশ আউট হয়, তাহলে প্রথমে যেমন বলছে ক্যাশ কালেক্টেড, তাহলে এইটা হবে ক্যাশ পেইড, ক্যাশ পেইড টু সাপ্লায়ার্স, রাইট, ক্যাশ পেইড টু সাপ্লায়ার। আর কি হতে পারে বলতে পারেন? আমাদের ওই যে ওই অংশটা মনে করে, ইনডাইরেক্টের অংশটা মনে করে অপারেটিং এক্সপেন্স থাকবে, রাইট, অপারেটিং এক্সপেন্স, রাইট, অপারেটিং এক্সপেন্স তো আমরা খরচ করি ক্যাশে, কাজে ওইটা আসবে। তাহলে ক্যাশ পেইড টু এমপ্লয়িজ, ক্যাশ পেইড টু এমপ্লয়িজ লিখবো না অপারেটিং এক্সপেন্স লিখবো স্যার? অপারেটিং এক্সপেন্স লিখতে পারেন, এমপ্লয়ি লিখতে পারেন, অথবা অবলিক দিয়ে লিখতে পারেন ক্যাশ পেইড টু এমপ্লয়িজ অবলিক অপারেটিং এক্সপেন্সেস। আর কি হতে পারে বলেন তো? আর ইনকাম ট্যাক্স, রেন্ট এক্সপেন্স, ইন্স্যুরেন্স, ওগুলো তো অপারেটিং এক্সপেন্সে চলে যাবে না? আপনি বহুবার উল্লেখ করছেন রেন্ট এবং এক্সপেন্স, এটা এই আইটেম দুটো কোথায় পেয়েছেন আপনি বলেন তো? আপনার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে এই আইটেম দুইটা নিয়ে, বহুবার বলেছেন, আমাকে বলেন কোথায় কোন অঙ্কে পেয়েছেন? স্যার আমি এটা ফার্স্ট উচ্চারণ করলাম, স্যার এর আগে বলি নাই। না না, আমি এই অঙ্কের সময় অন্য কেউ তাহলে বলেছে স্যার। ওই আপু বলছিল স্যার। তা বলুক, যাই হোক, আমি 2-3 বার শুনেছি রেন্ট এবং আরেকটা কি ওয়ার্ড বলে। রেন্ট তো এই যে কস্ট অফ এর ভিতরে আছে, কস্ট অফ গুডস সোল্ড সুদার তিনটা আইটেম। আরেকটা হলো ইনকাম ট্যাক্স স্যার। হ্যাঁ, আরেকটা হলো আমি সাপ্লায়ার্স কে আমি কত পেমেন্ট করলাম সেইটা, দুইটা আইটেম। তারপরে আমি অপারেটিং এক্সপেন্সেস অথবা এমপ্লয়ি কে কত টাকা পেমেন্ট করলাম সেইটা, তিনটা আইটেম। এরপরে আমরা যেমন ওখানে ইনকাম ট্যাক্স আমরা মাইনাস করছি, কাজে এখানেও আসবে ইনকাম ট্যাক্স। আরেকটা আইটেম হলো ইন্টারেস্ট, স্যার নাম্বার, হ্যাঁ, ইন্টারেস্ট পেইড। তাহলে কয়টা হলো? 5টা স্যার। 5টা। এই 5টা আইটেম আপনাকে খুঁজে খুঁজে বের করে ফিগারটা বের করলে আপনার অঙ্কটা হয়ে যাবে। আর আমি এই 5টা যদি আপনি মনে রাখতে পারেন, আপনি ধরে নেবেন যে আপনার অঙ্কের 2/3 হয়ে গেছে, 2/3 হয়ে গেছে। কাজে আপনারা এখন যেহেতু আপনার ওই যে ইনভেস্টিং আর ফাইন্যান্সিং একই জিনিস, কাজে আপনারা এই পোর্শনটুকু আপনারা নিজেরা বাসা থেকে বের করে নেক্সট ক্লাসে বলবেন যে কত ফিগারটা হলো, একটু বুদ্ধি খাটিয়ে বলবেন। আর হ্যাঁ, আর যদি কোনো তাহলে আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট দুইটাই করা হয়ে যাবে। এবং মোট কয়টা আইটেম স্যার? 4টা স্যার বললেন। জি 5টা স্যার। আরেকটা স্যার বললো ক্যাশ কালেক্টেড ফ্রম কাস্টমার, ক্যাশ পেইড টু সাপ্লায়ার্স,
ক্যাশ পেইড টু এমপ্লয়েজ অথবা অপারেটিং এক্সপেন্সেস, তারপর ইন্টারেস্ট পেইড, তারপর ইনকাম ট্যাক্স পেইড। এটা লেখা আছে ইনকাম ট্যাক্স পেইড। স্যার হ্যাঁ, অপারেটিং এক্সপেন্স অথবা এমপ্লয়ি ওটার সময় যখন ক্যালকুলেট করব তখন আমরা যে নন ক্যাশ আইটেম এক্সপেন্স যেগুলো সেগুলো তো বাদ দিব, ওই সময় এইটার মধ্যে ঢুকবে না, তাই তো? একটু ওয়ার্কিং দিয়ে করতে হবে এটা। আমরা যেমন ইনডাইরেক্ট কেন কথাটা বলছি, ইনডাইরেক্ট নামকরণ করা হয়েছে এই জন্য যে আমরা অ্যাড আর লেস করি সেই জন্য। জি স্যার। আর ডাইরেক্ট কথাটা বলছে এই জন্য যে আমরা অ্যাডও করবো না লেসও করবো না, সরাসরি হিসাব করে বের করব। মানে তাহলে স্যার ডেপ্রিসিয়েশন কিংবা অন্য কোনো কিছু যদি থাকে, আমি যে কতটুকু বলেছি এটুকু বুঝেছেন কিনা? কোশ্চেন থাকার কথা না, আমি তো বললামই যে ডাইরেক্ট কথার অর্থ হলো আমরা কোনো অ্যাড বা লেস করব না, ডাইরেক্ট ফিগার বের করব। কাজে আপনি তো অ্যাড এর প্রশ্ন আর আসে না। আর ইনডাইরেক্ট কেন বললাম, কারণ ওখানে অনেক ফিগার আমি অ্যাড করব এবং লেস করে আমি একটা ফিগার বের করি, সেই জন্য বলি ইনডাইরেক্ট। আর ডাইরেক্ট কেন বলি, যে সরাসরি আমি ক্যাশ কার কাছ থেকে কত পেয়েছি, কাকে দিয়েছি, সরাসরি হিসাব করে বের করি, কোনো অ্যাড বা লেস করি না। নন ক্যাশ আইটেম ডাইরেক্ট মেথডে কোনো ওয়ার্কিং করতে হবে না স্যার। ওয়ার্কিং তো মানে ইনডাইরেক্ট এর চেয়ে ডাবল করতে হবে। ওয়ার্কিং ডাইরেক্টে আরো অনেক বেশি করতে হবে। ব্রেইনের বাম সাইডটা ডাইরেক্টের জন্য রেখে দিয়েছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি, এইবার জি বলেন কোশ্চেন। স্যার আমরা যে এখানে 5টা আইটেম দেখলাম স্যার ডাইরেক্ট মেথড, আমার কি এই অঙ্ক না, আমি যদি চিন্তা করি মানে ইন জেনারেল এর বাইরে, এই 5টার বাইরে কি আর কিছু থাকে স্যার, নাকি এই 5টার মধ্যে সবকিছু কভার হয়? থাকতে পারে, আমার জানা নাই। নরমালি এই 5টার মধ্যে ঘুরপাক খায় বেশি আর কি, 99% ধরেন এর মধ্যেই থাকবে। আচ্ছা ঠিক আছে। আর 1% তো হাতে থাকতেই হবে, ওটা তো আপনি বুদ্ধি করে বের করবেন যদি কোনো আইটেম কেউ খুঁজে বের করে। আচ্ছা ঠিক আছে। সব আইটেম তো আর আমি ফরম্যাটে দিয়ে দিতে পারবো না। এইবার কেউ কি বলতে পারেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স, প্রায় কোশ্চেনে আসে 5 মার্কের, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি ডাইরেক্ট মেথড এন্ড দি ইনডাইরেক্ট মেথড? The difference between direct and indirect method is only with the cash flow from operating activities. Rest two part will remain same. Okay, fine, good. The calculating process টাও কি দিয়ে দিতে হবে? না, ওই যেটুকু বলছেন এইটুকুই পাশে পাস পেয়ে যাবে। Thank you sir. অপারেটিং অর্থাৎ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মধ্যে পার্থক্য শুধুমাত্র দি সেকশন অফ অপারেটিং অ্যাক্টিভিটিস, এই সেকশনটুকুই শুধু সেকশন অফ অপারেটিং অ্যাক্টিভিটিস। আর অন্য দুটো সেকশনে নো ডিফারেন্স, সেম। আন্ডার দি ডাইরেক্ট মেথড the cash flow from operating activities will include cash and cash paid to supplier, and the indirect method will show followed by the adjustment needed to convert the total net income to the cash amount from operating activities. অর্থাৎ আমরা ওই যে একটু একজনে যে কোশ্চেন করলেন যে আমি নন ক্যাশ আইটেম অ্যাড করব না লেস করব, সেই কথাটাই এখানে বলে দেবেন যে আমরা ইনডাইরেক্টে সবসময় এই অ্যাডজাস্টমেন্ট গুলো করে ফিগারটা বের করি, কিন্তু ডাইরেক্টে সেই জিনিসটা করতে হবে না, সরাসরি আমরা ফিগার বের করে অঙ্ক করি এবং শুধুমাত্র এই সেকশনটুকুই দুটো, আর কোনো পার্থক্য নেই। এই কথাটুকু শুধু বলতে পারলেই আপনি 5-এ পাস পাবেন। এবং নরমালি আপনার ম্যাক্সিমাম অর্গানাইজেশনে 98% অর্গানাইজেশন মেথড ফলো করে। ক্লিয়ার সবাই? জি স্যার। অ্যাডভান্টেজ কি স্যার ইনডাইরেক্ট মেথডের? ইনডাইরেক্ট মেথডের অ্যাডভান্টেজ একটু তাড়াতাড়ি করতে পারবেন, বের করা যায় ইজি, এই সুবিধা। আর ডাইরেক্ট মেথড একটু কষ্ট লাগে বেশি, ওয়ার্কিং করতে হয় বেশি, চিন্তা করতে হয় বেশি, আর কোনো পার্থক্য নাই, জিনিস সবই। আর ইনডাইরেক্ট মেথডটা হলো আপনাকে ক্যাশ আইটেম এবং নন ক্যাশ আইটেম চিন্তা করা লাগে, কোনটা ক্যাশ আইটেম কোনটা নন ক্যাশ আইটেম। আর ডাইরেক্ট মেথডে সেটা চিন্তা করার প্রয়োজন নাই, সরাসরি আপনি কতটুকু সাপ্লায়ার কাছ থেকে পেলেন, কতটুকু আপনার সাপ্লায়ারকে দিলেন, কতটুকু আপনি সেলস থেকে পেলেন, সেইভাবে আপনাকে চিন্তা করে বের করতে হবে। জিনিস দুটোতেই রেজাল্ট এক আসবে। ইনডাইরেক্ট মেথডও আপনার নেট ক্যাশ ফ্রম অপারেশন যা আসবে, ডাইরেক্ট মেথডও নেট ক্যাশ ফ্রম অপারেশন সেম ফিগার আসবে। কোম্পানি ডাইরেক্টর যদি নন কমার্স ব্যাকগ্রাউন্ডের হয় তাহলে তার বোঝার জন্য
কোন আইটেমটা মানে কোন মেথডটা সুবিধা হবে? ইনডাইরেক্ট মেথড সুবিধা, ইনডাইরেক্ট মেথড বের করতে পারবে সুবিধা। এটা আবার এক এক কোম্পানির এক এক নেচার। আপনি যদি মনে করেন যে আপনার বিজনেসের বৈশিষ্ট্য অনুসারে যদি মনে করেন যে আপনি এই ফিগারগুলো বের করা টাফ, যেমন অনেক অর্গানাইজেশন আছে এই ফিগারগুলো বের করা খুবই টাফ, সেই ক্ষেত্রে আপনি ইনডাইরেক্ট মেথডে যেতে হবে। আর যদি দেখেন যে বের করা ইজি, সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট মেথডে যেতে হবে। তবে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেটা, সেখানে ইনডাইরেক্ট মেথডটাই প্রেফার করে বেশি। IS7 এর স্যার অনেক সময় একটা কোশ্চেন দেখলাম স্যার, IS7 অনুযায়ী ক্যাশ ফ্লোটাকে আপনার ডিসক্রাইব করতে বলে, আমি কোন কোশ্চেনে দেখছিলাম স্যার। হ্যাঁ স্যার আমরা কি মানে ফিগারটাকে মেনশন করে দেব যে প্রসেসটাকে? হ্যাঁ, ইনডাইরেক্ট মেথড। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা ওইটুকু করে পরে আমরা আগাবো আবার। আর 1 মিনিট বা 2 মিনিট থাকতে পারে, নাও থাকতে পারে। সো দ্যাট আজকের ক্লাস এখানেই শেষ। সবাইকে অসংখ্য চিলড্রেন স্যার সুস্থ থাকেন ইনশাআল্লাহ। হোপ স্যার আপনাকে কালকে আবার দেখা হবে। শিওর। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।